রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারের প্রথম 100 দিন পূর্ণ হয়েছে। একটি নতুন সরকারের জন্য এই প্রাথমিক সময়টিকে সাধারণত মধুচন্দ্রিমা সময় বা হানিমুন পিরিয়ড হিসেবে গণ্য করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সময় মতো অফিসে যাওয়া, স্বল্প প্রোটোকলে চলাচল, হেঁটে অফিসে যাওয়া কিংবা কোরবানি ঈদের পর বর্জ্য অপসারণ পরিদর্শন করার মতো কার্যকলাপ জনগণের মধ্যে আশার সঞ্চয় করেছে। তবে একই সাথে সংসদে মুচকি হাসি এবং টেবিল চাপড়ানোর মাধ্যমে দীর্ঘ সময় নীরবতা জনগণকে হতাশ করেছে। আমরা লক্ষ্য করেছি এই 100 দিনে বিএনপি সরকারের সামগ্রিক কার্যক্রমের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যক্তিগত ব্র্যান্ডিং ও পজিটিভ ভাবমূর্তি প্রচারেই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। দেশের গণমাধ্যমগুলোকেও এই ধরনের প্রচার প্রচারণায় ব্যবহার করা হয়েছে বলেই পরিলক্ষিত হচ্ছে। দলগত বা সরকারের ঊর্ধ্বে উঠে ব্যক্তি প্রধানমন্ত্রীর এমন পজিটিভ ভাবমূর্তি সৃষ্টির চেষ্টা মূলত ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস। অতীতে আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতর্কের ঊর্ধ্বে রেখে তার একটি মহিমান্বিত ভাবমূর্তি তৈরি করে আওয়ামী সরকার সব ধরনের অপকর্মে লিপ্ত হতো। তৎকালীন কালচারাল ফ্যাসিস্ট এবং মিডিয়া ন্যারেটিভ এমনভাবে তৈরি করা হতো যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা নিষ্পাপ। আজ ঠিক একই ধরনের দৃশ্যপট তৈরি করা হচ্ছে বলে আমরা মনে করি। প্রিয় উপস্থিতি, ফ্যাসিস্ট শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল তা পূরণে বিএনপি সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। 1 জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি। সংসদের প্রথম দিনে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আইনি ও সাংবিধানিক মারপ্যাচের সস্তা অজুহাত তুলে তারা জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা এবং জুলাই সনদের ভিত্তিতে গঠিত সংস্কার প্রক্রিয়াকে শুরুতেই বড় ধরনের ধাক্কা দিয়েছেন। যে গণভোটের মাধ্যমে এদেশের মানুষ নিজেদের রায় প্রকাশ করেছিল, সেই গণভোটের রায় ও প্রক্রিয়াকে অস্বীকার করে তারা জুলাইয়ের শহীদদের রক্ত এবং দেশের 70% মানুষের আকাঙ্ক্ষার সাথে চরম গাদ্দারি ও বিশ্বাস ভঙ্গ করেছে। 2 রাষ্ট্র কাঠামো সংস্কারের সাথে বেইমানি। বিএনপি সরকার দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের জনগুরুত্বপূর্ণ ও সংস্কারমূলক অধ্যাদেশগুলো সংসদে পাশ না করে তা বাতিল ও রহিতকরণের গণবিরোধী পথ বেছে নিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের মতো বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা সংক্রান্ত আইনগুলোকে তারা নস্যাৎ করেছে। এছাড়া গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন দুদক সংক্রান্ত অধ্যাদেশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সংস্কার অধ্যাদেশ এবং মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে বিএনপি সরকার স্পষ্টতই নব্য স্বৈরাচারের বীজ বপন করেছে। 3 বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি রোধে ব্যর্থতা। বিএনপি সরকারের প্রথম 100 দিনের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই উৎসবের দিনগুলোতেও নতুন সরকার বাজার স্থিতিশীল রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি ভরা মৌসুমেও চালের দাম হু হু করে বেড়েছে। শাকসবজি সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সারের মূল্য বৃদ্ধিতে দেশের কৃষক সম্প্রদায় দিশেহারা। এতে তাদের উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশ্ববাজারে বেশ কিছু পণ্যের দাম কমলেও অভ্যন্তরীণ বাজারে সিন্ডিকেট ভাঙতে না পারা এবং সরবরাহ ব্যবস্থার চরম দুর্বলতার কারণে বিএনপি সরকার দেশের জনগণকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। ফলে সাধারণ মানুষের ওপর থেকে মূল্যস্ফীতির নির্মম চাপ বিন্দুমাত্র কমেনি, বরং জনজীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। 4 জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের চরম অব্যবস্থাপনা এবং মূল্যবৃদ্ধি। জ্বালানি তেলের যথাযথ ব্যবস্থাপনা ও আমদানির ঘাটতির কারণে এই 100 দিনে দেশের ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে তীব্র সংকট দেখা গেছে। তেল পেতে একদিকে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ মজুতদারির খবর আমাদের সামনে এসেছে। বিএনপি সরকারের পক্ষ থেকে বারবার এই সংকট অস্বীকার করা হলেও বাস্তবে গ্রাহক পর্যায়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। সবচেয়ে বড় প্রহসন হলো বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত নিম্নমুখী, ঠিক তখনই এই সংকটের সুযোগ নিয়ে বিএনপি সরকার দেশের বাজারে তেলের দাম 1 লাফে বাড়িয়ে দিয়েছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের আয় বিন্দুমাত্র না বাড়লেও জীবনযাত্রার সব ক্ষেত্রে ব্যয় বহুগুণ বেড়ে গেছে। মাত্র 1.5 মাসের ব্যবধানে গতকাল দ্বিতীয়বার তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তেলের পাশাপাশি গ্যাসের মূল্য সরকার চরম গণবিরোধী কুঠারাঘাত করেছে। বিএনপি সরকারের 100 দিনের হানিমুন পিরিয়ডের মধ্যেই 1 মাসে
দুইবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস তথা এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করায় সাধারণ ও মধ্যবিত্ত মানুষের রান্নাঘরের বাজেট পুরোপুরি ভেঙে পড়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাতেও বৈষম্য ও তীব্র অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক সচল রাখা হলেও দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে। ফলে গ্রামীণ জনপদ, ক্ষুদ্র শিল্প ও কৃষি খাত আর চরম অসহায় ও বিপর্যস্ত অবস্থার মধ্যে দিনানিপাত করছে। 5. শেয়ার বাজার ধস ও বিনিয়োগকারীদের হাহাকার। নতুন সরকার আসার পর সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা আশা করেছিলেন পুঁজিবাজারে সুশাসন ফিরবে, কিন্তু গত 100 দিনে ডিএসসি সূচক প্রায় 1000 পয়েন্টের মতো নিম্নমুখী হয়েছে। প্রতিদিন টাকা বাজার থেকে হাওয়া হয়ে যাচ্ছে, অথচ নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বহু সাধারণ মানুষ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন, যা এই সরকারের চরম আর্থিক অদক্ষতার প্রমাণ। 6. স্বাস্থ্য খাতের বড় বিপর্যয়। দেশ থেকে প্রায় নির্মূল হওয়া হাম এর প্রাদুর্ভাব নতুন করে মহামারী আকারে দেখা দিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সরকারি হিসাবে ইতিমধ্যে 50,000-এরও বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে এবং 5 শতাধিক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে, যা এই নতুন সরকারের স্বাস্থ্য প্রশাসনের চরম ও অমার্জনীয় ব্যর্থতা। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, নিজেদের এই ভয়াবহ ব্যর্থতা আড়াল করতে বিএনপি সরকার অনৈতিকতার আশ্রয় নিয়েছে। এ সময় হামের টিকা সময় মতো না কেনার পেছনে অন্তর্বর্তী সরকারের উপর মিথ্যা দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার এক নির্লজ্জ অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা। চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে দাঁড়িয়েও এমন রাজনৈতিক ব্লেম গেম অর্থাৎ দোষারোপের রাজনীতি দেশবাসীকে স্তম্ভিত করেছে। 7. আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি। প্রথম 100 দিনে দেশ জুড়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক ও রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি প্রকাশ্য দিবালোকে কিংবা নিজ গৃহের ভেতরেও নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর পাশাপাশি সমাজ জুড়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার নগ্ন উৎসব অর্থাৎ মব সন্ত্রাসের ভয়াবহ বিস্তার ঘটেছে, যা ঠেকাতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি বিরোধী দলের নেতাদের উপর রাষ্ট্রীয় মব সন্ত্রাস পরিলক্ষিত হয়েছে। সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষ আশা করেছিল ব্যবসা বাণিজ্য চাঁদাবাজির কবল থেকে মুক্তি পাবে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পরিবহন সেক্টর, কাঁচা বাজার থেকে শুরু করে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রকাশ্য চাঁদাবাজি ও টেন্ডারবাজির মৎসব শুরু হয়েছে। কেবল হাত বদল হয়ে নতুন মোড়কে এই সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে উঠেছে, যার সরাসরি প্রভাব পড়ছে পণ্যের মূল্য বৃদ্ধির উপর। অপরাধীদের রাজনৈতিক আশ্রয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বল অবস্থানের কারণে অপরাধী ও চাঁদাবাজ চক্র আজ বেপরোয়া। একটি গণতান্ত্রিক সরকারের প্রথম 100 দিনে আইন শৃঙ্খলার এমন সামগ্রিক ও উদ্বেগজনক পতন জনমনে গভীর ক্ষোভ, আতঙ্ক ও তীব্র হতাশার জন্ম দিয়েছে। 8. দলীয়করণ ও দেশ জুড়ে প্রশাসনিক দখলদারিত্ব। বিএনপি সরকারের প্রথম 100 দিনে দেশ জুড়ে এক নজিরবিহীন ও আগ্রাসী প্রশাসনিক দখলদারিত্বের চিত্র ফুটে উঠেছে। রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক এবং ক্রীড়াঙ্গন পর্যন্ত এই দখলদারিত্বের থাবা বিস্তৃত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাগুলোকে অকার্যকর করে কোনো প্রকার নির্বাচন ছাড়াই সেখানে দলীয় ও অনুগত ব্যক্তিদের বসানো হয়েছে, যা তৃণমূলের নাগরিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। মেধা ও যোগ্যতার তোয়াক্কা না করে চরম দলীয়করণের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র তথা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য, উপাচার্য পদে অনুগত শিক্ষকদের বসানো হয়েছে। এর ফলে ক্যাম্পাসগুলোতে যেমন প্রশাসনিক চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, তেমনি শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এমনকি দেশের সবচেয়ে জনপ্রিয় ও স্বনামধন্য ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বিভিন্ন খেলাধুলার নিয়ন্ত্রণকারী বোর্ডগুলোকেও এই নগ্ন রাজনৈতিক দখলদারিত্ব ও পকেট কমিটিতে রূপান্তর করা থেকে রেহাই দেওয়া হয় নাই। যোগ্য ক্রীড়া সংগঠকদের অবমূল্যায়ন করে সেখানে দলীয় ব্যক্তিদের বসানোর ফলে দেশের ক্রীড়াঙ্গন আজ গভীর সংকটে পড়েছে। মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে যোগ্যতার অবমূল্যায়ন, ক্ষমতার এই নগ্ন অপব্যবহার এবং চাটুকারিতার সংস্কৃতি প্রশাসনের নিরপেক্ষ ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দিয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক ও লজ্জাজনক ব্যর্থতার দলিল। 9. নতজানু পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতা। গত 100 দিনে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিতে চরম অপেশাদারিত্ব, সমন্বয়হীনতা ও দূরদর্শিতার অভাব যেমন পরিলক্ষিত হয়েছে, তেমনি আঞ্চলিক শক্তির সামনে তাদের চরম নতজানু ও আপোষগামী মানসিকতা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে
আধিপত্যবাদের সামনে সরকারের এই মেরুদণ্ডহীন নীতির কারণে সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের নির্মমভাবে হত্যা এবং অবৈধ অনুপুষীন অর্থাৎ অনুপ্রবেশের মতো দেশের সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সীমান্তে অব্যাহতভাবে রক্ত ঝরলেও এবং পুশিনের মাধ্যমে দেশের জনমিতি ও নিরাপত্তা হুমকির মুখে পড়লেও এই নতজানু সরকার প্রতিবেশী দেশের বিরুদ্ধে একটি তীব্র আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সাহস পর্যন্ত এখন পর্যন্ত দেখাতে পারেনি, যা দেশের সাধারণ মানুষকে গভীরভাবে ক্ষুব্ধ ও আশাহত করেছে। অর্থনৈতিক কূটনীতি অর্থাৎ ইকোনমিক ডিপ্লোমেসির ক্ষেত্রেও এই ব্যর্থতার চিত্র সমানভাবে দৃশ্যমান। মধ্যপ্রাচ্য সহ জনশক্তি রপ্তানির বড় বাজারগুলোতে নতুন শ্রম বাজার তৈরি বা বিদ্যমান সংকট নিরসনে কোনো দৃশ্যমান অগ্রগতি আসেনি। বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ এবং চলমান অর্থনৈতিক মন্দা মোকাবিলায় আন্তর্জাতিক মহলের কাছ থেকে আশানুরূপ সমর্থন আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিয়েছে। পরিবর্তিত বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দেশের জাতীয় স্বার্থ, মর্যাদা এবং সীমান্ত রক্ষা করার ক্ষেত্রে এই চরম কূটনৈতিক ব্যর্থতা ও নতজানু অবস্থান বিএনপি সরকারের প্রথম 100 দিনের অন্যতম একটি প্রধান কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি শীর্ষ নেতৃবৃন্দর কাছে আমরা বারবার শুনতে পেয়েছি নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নির্বাচন পরবর্তী সরকারের মধুচন্দ্রিমা সময়ে আমরা উল্টা অধিকতর সমস্যায় জর্জরিত হতে দেখতে পাচ্ছি। 100 দিনের এই খতিয়ান আসলে প্রাপ্তির খতিয়ান নয়, এটি বেইমানি আর ব্যর্থতা এক নির্মম দলিল। আমরা একটি স্বাধীন, সার্বভৌম ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম তা আজ নব্য স্বৈরাচারের থাবায় ম্লান হতে চলেছে। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। জনগণের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।